কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি উপন্যাস দিয়ে। উপন্যাসটির নাম হলো বাঁকের মুখে। আজ পাঠ করছি প্রথম পর্ব। আজকাল দুপুরের দিকে এই সময়টায় বড় ক্লান্তি আসে অর্পিতার। এক বিচিত্র ধরনের অবসন্নতা। অফিসের পরিশ্রমের কারণে নয়, এজন্য একটু অন্যরকম। টিফিন সেরে সিটে ফিরল কি ফিরল না, কোত্থেকে দু চোখ জুড়ে ঘুম ঘুম আর ঘুম। ঠিক ঘুমও নয়, একটা ঝিমুনি ঝিমুনি ভাব। মস্তিষ্ক অবশ হয়ে আসতে থাকে, হাই ওঠে ঘন ঘন। চতুর্দিক কেমন ঝাপসা ঝাপসা। চোখের পাতা খুলে রাখা তখন কি যে কঠিন। আজ অর্পিতা একটা ফাইল খুলে বসেছিল, প্রায় জেদ করে। ওই ঝিমঝিম ভাব তাড়াবেই পারছিল না। 2 মিনিটেই এজিএম এর নোট আবছা, ক্রমশ অক্ষরগুলো উধাও। নুয়ে নুয়ে পড়ছে মাথা। চারপাশে গুঞ্জন ক্রমে স্তিমিত হয়ে এলো। তখনই সামনে মালবিকা, সিনিয়র টাইপিস্ট। 40 ছোঁয়নি, এর মধ্যেই যথেষ্ট পৃথুলা, মুখে সর্বক্ষণ জর্দা পান। এখনও মুখ চলছে কচর কচর। অর্পিতার দোদুল্যমান দশা দেখে হাসছে মিটি মিটি। কি গো অর্পিতাদি, আজকের দিনেও ঢুলছ? অর্পিতা ধর্মরিয়ে সোজা হলো। চোখ থেকে রিডিং গ্লাস নামিয়ে পাতা দুটো রগড়ালো একটুক্ষণ। ছোট্ট হাই তুলে বলল, আর পারি না, বয়স তো হচ্ছে। কত হলো, 70 না 80? ফাজলামি করিস না, আর মাত্র 12 বছর বাকি চাকরি। সে তো অনেক দিন, তার মানে আরেকটা পে কমিশনের বেনিফিট নিয়ে যাবে। অর্পিতা হেসে ফেলল। বয়স যেন পে কমিশন রিটায়ারমেন্টের হিসেব নিয়ে বাড়ে। ঘুম পুরোপুরি তাড়ানোর জন্য মাথা ঝাঁকালো জোরে। বলল, তা তোদের হিসেবপত্র সব শেষ হলো? যে যা খুশি ক্যালকুলেশন করছে, কারুর সঙ্গে কারুর মেলে না। উল্টো দিকের চেয়ার টেনে বসল মালবিকা। প্রদীপবাবু যোগ বিয়োগ করে দেখিয়ে দিল 1700 বাড়ছে। দত্তদা পেন চিবিয়ে চিবিয়ে বলল 1400। এদিকে আমার কর্তা আজ সকালে কত কষল জানো? 2100। কোনটা ধরি বলো? কোনোটাই না, নিজে কাগজ পেন্সিল নিয়ে বসে যা, যেমন সব্বাই করছে। ধুস, ওসব কি আমার দ্বারা হয়? ডিএ মার্জ করো, এন্টিরিম রিলিফটা করো, তারপর এত % বাড়াও, তার সঙ্গে এতগুলো ইনক্রিমেন্ট অ্যাড করো। জানো আমার ছেলে কি বলে? মা, তুমি অঙ্কে কালিদাস। বিটকেল উপমায় হেসে ফেলল অর্পিতা। হালকা দৃষ্টি চালালো আশপাশে। টিফিন টাইম পার হয়ে গেছে অনেকক্ষণ, তবু এখনও প্রকাণ্ড হলঘরটার বেশিরভাগ আসনই শূন্য। অথচ অফিসেই আছে সব। থোকা থোকা জটলায় ভিড় করে আছে 3-4টে টেবিল। সকাল থেকেই অফিসের আজ এই চেহারা। কাজকর্ম শিখে চলছে শুধু জল্পনা কল্পনা। আজই সবে খবরের কাগজে পে কমিশনের রিপোর্ট বেরিয়েছে, তাতেই এত সাজ সাজ রব। ঠোঁটের কোণে পানের কষ। সাপটে মুছে নিল মালবিকা। চোখ টিপে বলল, তোমার হিসেব কি বলছে গো? কি আবার বলবে? সিলেকশন গ্রেডে আছো, তোমার তো বেশ মোটাই বাড়বে, তাই না? অর্পিতাও নিজের মতো করে একটা হিসেব সেরে ফেলেছে মনে মনে, তবু হাত উল্টালো। কে জানে, হাতে পেলে বুঝবো। তোমার তেমন গানেই মনে হচ্ছে। কত টাকা এরিয়ার হবে জানো? প্রায় 36-37 মাস, 1060-65 তো বটেই। দিক আগে, স্টেট গভর্নমেন্টের দেখা দেখি আমাদেরটাও যদি পিএফে ঢুকিয়ে দেয়। ইল্লি রে, কোনোদিন গর্তে ঢোকায়নি, এবার কেন? মালবিকার বাকভঙ্গিতে এখনও এক ধরনের ছেলে মানুষে আছে। আহ্লাদে আহ্লাদি গলায় বলল, কু গাইছ কেন অর্পিতাদি? আমি বলে কবে থেকে কত কিছু ভাবছি। কাজের মেয়েটার সপ্তাহে 2 দিন ডুব বাঁধা। প্রথমেই একটা অটোমেটিক ওয়াশিং মেশিন কিনে ফেলব। ফ্রিজটাও বদলে 250 লিটার করে নেব ভাবছি। হবে কি না জানি না, আরও একটা ইচ্ছে আছে। কি রে? কর্তা বলছিল তোমার টাকাটা হাতে এলে আমিও অফিস থেকে একটা লোন নিয়ে নেব। বাড়িটা ভালো করে মেরামতি দরকার।
এক ধাক্কায় দেওয়ালগুলোর প্লাস্টিক পেইন্ট করে নিলে ওই যে টিভিতে একটা অ্যাড দেখায় না, পিয়ানো বাজছে, ঘরের রং বদলে যাচ্ছে। সঙ্গোপনে ছোট্ট একটা শ্বাস ফেলল অর্পিতা। ভারী, উষ্ণ। অন্যের সুখকে সে হিংসে করে না, তবু কোথায় যেন একটু বেঁধে তো বটেই। এ জীবনে কিছুই তার মন মতো হলো? সেই ভাড়া বাড়ির খাঁচায় বাস, অহরহ টেনশন। কি করে জোড়াতালি দিয়ে সংসারটা চলছে তা অর্পিতাই জানে। মালবিকার মতো বিলাসী স্বপ্ন দেখার সাধ্যই নেই তার। এখনও পর্যন্ত বুবলি লালটুর পড়াশোনাটা চালাতে পারছে, এই না ঢের। 60-70 হাজার টাকা আজকালকার দিনে কিছুই নয়। তবে টাকাটা হাতে এলে অর্পিতার কিছু সুস্বার্থ হবেই। তারও কয়েকটা পরিকল্পনা আছে, দেখা যাক কদ্দূর কি হয়। পাশের টেবিলে খিলখিল হাসির ঝঙ্কার। পম্পাকে কি যেন বলেছে সুতনু। হাসি থামছে না পম্পার। পে কমিশনের সুপারিশে নতুনরাই সবচেয়ে বেশি লাভবান, তাই তাদের ফুর্তিও বুঝি আজ মাত্রা ছাড়া। মালবিকা চোখ গোল গোল করে তাকালো। এই কি হয়েছে রে, এমন লুটুপুটি খাচ্ছিস কেন? সুতনুদা যা একখানা যোগ বলল না। কি যোগ? চেঁচিয়ে বলা যাবে না গো। আবার মুখে দোপাট্টা চেপেছে পম্পা। মালবিকা আর থাকতে পারল না, পড়িমড়ি করে ছুটেছে ও টেবিলে। পম্পাদের ঝলক দেখে নিয়ে চোখ সরিয়ে নিল অর্পিতা। লঘু রসিকতায় তার উৎসাহ কম। ওই টাটকা ছেলে মেয়েগুলোর সঙ্গে সে মালবিকার মতো মিশতেই পারে না। বয়সের ব্যবধানই কি একমাত্র কারণ? তার যখন বয়স কম ছিল তখনই বা কত হা হা হি হি করতে পেরেছে। এই দুনিয়ায় সব কিছু সবার জন্য নয়। চশমাটা নিয়ে অর্পিতা নাড়াচাড়া করল একটু। নতুন নতুন উদ্যমে ফাইলে মনোনিবেশ করার আগে উঠে টয়লেটে এলো। ঘাড়ে মুখে জল থুপল ভালো করে। আহ, কি আরাম! আজ বড্ড বেশি গুমোট। আষাঢ় পড়ে গেল, আসি করে এখনও বর্ষার দেখা নেই। যাও বা মাঝে মাঝে ছিড়িক ছিড়িক ঝরছে, গরম আরও বেড়ে যাচ্ছে হু হু। কদিন ধরে হাওয়াও একেবারে নিশ্চুপ। অর্পিতার রুমালে মুখ মুছল চেপে চেপে। বেসিন থেকে সরে আসছিল, দৃষ্টি আটকেছে আয়নায়। মলিন আলো, অস্বচ্ছ দর্পণ, কাঁচের গায়ে এক মধ্যবয়সী নারী। নির্মেদ চেহারায় বয়সের চেয়ে যেন একটু কমই দেখায়। উপবৃত্তাকার মুখ, দু ভুরুর মাঝে ছোট্ট লাল টিপ, নিভাঁজ ত্বক, কালো এখনও তেমন ছাপ ফেলতে পারেনি শরীরে। তবু মনে হয় কি যেন নেই, কি যেন হারিয়ে গেছে মুখ থেকে। কি যে! প্যাসেজে ওয়াটার কুলার। টয়লেট থেকে বেরিয়ে অর্পিতার ঢক ঢক করে ঠান্ডা জল খেলো খানিক। আলস্য কেটেছে অনেকটা। ধীর পায়ে টেবিলে ফিরছিল, কি ভেবে কমলেশ ব্যানার্জির কাছে গেল। কমলেশ অর্পিতার বহুকালের পুরনো সহকর্মী, বছর দুয়েকের সিনিয়র। মাঝে কিছুকাল বদলি হয়ে বাইরে ছিল, বছর চারেক হলো ফিরেছে হেড অফিসে। দরকার অদরকারে কমলেশের সঙ্গে টুকটাক পরামর্শ করে অর্পিতা। গাদাখানেক সার্ভিস বুক নিয়ে বসেছে কমলেশ। অর্পিতাকে দেখে মুখে অনাবিল হাসি। কি ম্যাডাম, মনে আজ ফুর্তি নেই কেন? নেই কি করে বুঝলেন? আপনাকে দেখে অবশ্য কোনো কালেই কিছু টের পাওয়ার জোর নেই। ঈষৎ ভারী চেহারার কমলেশ চেয়ারে হেলান দিল। পে স্কেলের ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ, সিনিয়ররা বোধ হয় এবার খুব একটা মার খাবে না। মাইনেটা তাও একটু ভদ্রগোছের হবে। কচু হবে, চোখেও দেখতে পাবেন না। আলু 10 টাকায় উঠে গেছে, পেঁয়াজ তো 14 নিচে নামেই না, তেল 45, আদা লঙ্কা যখন তখন তিড়িং বিড়িং লাফাচ্ছে। শুধু মানুষের দামই কমছে। মোক্ষম বলেছেন। অর্পিতাও হাসল, ঠোঁট টিপে। সামান্য ঝুঁকে বলল, আচ্ছা, এরিয়ারের টাকাটা তো দিয়ে দেবে তাই না? এখনো পর্যন্ত তো সেরকমই মনে হচ্ছে। মালবিকা বলছিল টাকাটা নাকি 60-70 মতো হবে। অন্তত 50-এর বেশি তো বটেই। অর্পিতা আরেকটু ঝুঁকল। একটা কথা ভাবছিলাম, আপনি তো এসব বোঝেন টোঝেন, তাই। কি ব্যাপারে বলুন তো? গত মাসে দিদি জামাইবাবুর বাড়ি গিয়েছিলাম, বোড়ালে। ওখানে জামাইবাবু একটা জমি দেখালো,
আমার ইচ্ছে ছিল না, প্রায় জোর করেই। জমি কিনছেন? ভাবছি। কতটা জমি? 2 কাঠার একটু কম। কীরকম চাইছে? 1,15,000, মানে কাঠা প্রায় 60,000। জামাইবাবু অবশ্য বলছিল কিছু কমাতেও পারে। কমলেশ একটুক্ষণ চোখ কুঁচকে রইল, তারপর বলল, প্রাইস তো রিজনেবলি মনে হচ্ছে। আমাদের সোদপুরের ওদিকটায় তো এখন 80, 1 লাখ। পছন্দ হলে দেরি না করে কিনে ফেলুন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে বোড়াল নাম শুনেই ছেলে মেয়ে যা নাক কুচোচ্ছে। কেন? বোড়াল তো বেশ ভালো জায়গা। আমি অবশ্য ওদিকে বিশেষ একটা যাইনি, একবারই শুধু একটা বিয়েতে বরযাত্রী হয়ে। একটু গ্রাম গ্রাম ঠিকই, তবে প্রচুর নতুন নতুন বাড়ি উঠছে, রেগুলার বাস টাস চলছে। বলতে বলতে থমকালো কমলেশ। আপনার ছেলে মেয়ের অবশ্য একটু আপত্তি হওয়ারই কথা। একদম হার্ট অফ দ্য সিটিতে থাকে, বালিগঞ্জে বর্ন অ্যান্ড ব্রট আপ। ওটাই তো হয়েছে মুশকিল। জমি বাড়িতে ওদের আগ্রহই নেই, দুজনেরই একরা। কিনতে হলে ফ্ল্যাট কেন, ধারে কাছে কোথাও। ওরে বাস, বালিগঞ্জে ফ্ল্যাট কিনবেন? একটু আধটু সরতে ওরা রাজি, যেমন ধরুন ঢাকুরিয়া, যাদবপুর কি নিউ বালিগঞ্জ। ওদিকেও কি ফ্ল্যাটের দাম কম? বিকাশ তো ঢাকুরিয়ায় থাকে, ওর মুখে শুনছিলাম মিনিমাম 5,000 স্কোয়ার ফিট, তাও মেইন রোড থেকে বেশ ভেতরে। ওখানে একটা পায়রার খোপ নিলেও আপনার 5-6 লাখ বেরিয়ে যাবে। তবে যা শুনছি আমাদের হাউস লোনের অ্যামাউন্টও নাকি বাড়ছে, সম্ভবত 5 লাখ লিমিট হবে। আহা, সে টাকা বুঝি শোধ করতে হবে না? মাইনে থেকে 3-4 হাজার করে কাটলে খাবো কি? অর্পিতা শুকনো হাসল। জমিটা খুব ভালো ছিল জানেন, চারধারে সবুজ, পাশে একটা পুকুর, 2 পা হাঁটলেই বাস, হাত বাড়ালেই বাজার। তাহলে চোখ কান বুঝে কিনেই ফেলুন, চেপে চুপে দামটা লাখে নামান। এরিয়ার প্লাস পিএফ লোন কিছু নিলে হয়ে যাবে। কমলেশ ক্ষণকাল থেমে থেকে অনুচ্চ স্বরে বলল, ছেলে মেয়েকে বোঝান ভালো করে। আপনার হেল্পলেস অবস্থাটা তো ওরা ছোট থেকেই দেখছে। কত কষ্ট করেছেন আপনি, একা একা ওদের মানুষ করতে যে লড়াইটা আপনি চালিয়ে যাচ্ছেন। ওফ, ঘুরে ফিরে সেই করুণা বাক্য। অর্পিতার সমান মাইনে পেয়ে অফিসের বেশিরভাগ পুরুষই তো একাই সংসার টানছে, সন্তান প্রতিপালন করছে। কই, তাদের নিয়ে তো কেউ আহা উহু করে না। মেয়েদের জন্য পুরুষরা সবসময়ই একটা অন্য মাপকাঠি ধরে বসে আছে, ভালো লাগে না। অপ্রসন্ন ভাবটা অবশ্য কমলেশকে বুঝতে দিল না অর্পিতা। এরকম মধ্যযুগীয় প্রশংসাপত্র তো তাকে 12 বছর ধরেই গ্রহণ করতে হচ্ছে, ঘরে বাইরে, আত্মীয় স্বজন মহলে, সর্বত্র। কমলেশের সঙ্গে আরও 2-4টে কথা বলে অর্পিতা নিজের আসনে এলো। বেলা গড়াচ্ছে, আলাপ আলোচনা মুলতবি রেখেই সকলেই এখন মোটামুটি কাজে ব্যস্ত। অর্পিতাও ডুবল নোটশিটে, মাথা তুলল 8 ঘন্টা পর। চোখ জ্বলছে বেশ, টনটন করছে মণি দুটো। চশমার পাওয়ার বাড়ল কি? ডাক্তারের কাছে যেতে হবে, তবে সেও তো এক ঝক মারে। চোখের ডাক্তাররা এত বেশিক্ষণ বসিয়ে রাখে। চোখকে আরাম দেওয়ার জন্য জানালার বাইরে দৃষ্টি ফেলল অর্পিতা। আশপাশে তেমন উঁচু বাড়ি নেই, তাদের এই 4 তলা থেকে অনেকটা খোলা আকাশ দেখা যায়। সকাল থেকে নীল আর মেঘে লুকোচুরি খেলছিল, এখন আকাশ গাঢ় ধূসর। বৃষ্টি নামবে কি? মনে হতেই চেয়ারে ঝোলানো ঢাউস ব্যাগখানা অর্পিতা ছুঁয়ে দেখল একবার। না, ছাতাটা আছে। চট করে স্মরণ করার চেষ্টা করল ছুটির পর কি কি কাজ আছে আজ। পাড়ার দোকানের চা পাতাটা ভালো নয়, চামড়ার গুঁড়ো লাগে। লালবাজারের মুখ থেকে চা কিনতে হবে। বুবলির মাস্টারমশাই জীববিজ্ঞানের জন্য একটা রেফারেন্স বইয়ের নাম দিয়েছেন, বইটা পাড়ায় পাওয়া যাচ্ছে না। আজ একবার কলেজ স্ট্রিটে গিয়ে দেখব নাকি। থাক, আজ আকাশের গতিক সুবিধের নয়, কমলেশবাবুকে বললেই হয়। উনি তো হেঁটেই শিয়ালদা যান, যদি একবার বইপাড়া ঘুরে। নিজের কাজ নিজেরই করা উচিত। আরেকটা কি যেন করার ছিল আজ। কি যেন? সাবান, বিস্কুট। ও হ্যাঁ, মনে পড়েছে,
ফেরার পথে ইলেকট্রিকের দোকানে যেতেই হবে। ছোট ঘরের ফ্যানের রেগুলেটরটা কবে থেকে খারাপ হয়ে আছে। লালটুকে বলে বলেতেও মুখের ফেকো হয়ে উঠল। আজ বাদে কাল বর্ষা তো নামবেই, তখন রাত ভর ফুল স্পিডে ফ্যান চললে তুই তো হেঁচে কেসে মরবি। এত মন ভুলো হয়েছে ছেলেটার। পরপর 3 দিন গ্যাসের দোকানে নাম লেখাতে ভুলে গেল। 17 দিনে ডেলিভারি দিচ্ছে গ্যাস। কি যে হবে এই মাসে। ইস, শোয়ার ঘরের জানলা আজ বন্ধ করে বেরোনো হয়নি। বৃষ্টি এলে বিছানা ভিজে জাব হয়ে যাবে। বুবলিটা মনে করে বন্ধ করবে কি? সন্তোষ ঘুরছে টেবিলে টেবিলে। টিফিন আওয়ারের পর এবার টি টাইম। চোখা চোখা মন্তব্য উঠতে শুরু করেছে, সবই প্রায় সন্তোষের উদ্দেশ্যে। কোন কাঠের গুঁড়ো দিয়ে চা বানাচ্ছিস রে সন্তোষ? আজ চিনির বদলে স্যাকারিন দিয়েছিস নাকি? তেতো তেতো লাগে কেন? আমার কিন্তু এটা নিয়ে 24টা হলো, হিসেবে জল মেলাস না। সন্তোষ নির্বিকার। বোধি সেজে থাকলেই সন্তোষের বেশি নাফা। এই অফিসেরই পিয়ন সে। চা বিক্রেতার উপরি কামাই। মাসিক হিসেবে গরমিল, উপরির উপর বোনাস। অর্পিতা অবশ্য দিনের দাম দিনেই মেটায়। খাতা লেখালেখির ঝামেলায় যাওয়া তার একেবারেই না পছন্দ। বিষাদ চায়ে চুমুক দিতে দিতে পয়সা বার করছিল। এজিএমের খাস পিয়ন সামনে এসে হাজির। দিদিমণি, স্যারের ঘরে আপনার ফোন। ভুরুতে ভাঁজ ফেলে এজিএমের ঘরের দিকে গেল অর্পিতা। কে ফোন করছে এখন? বুবলি? লালটু? এজিএম বিমল করগুপ্ত অতি সম্প্রতি বদলি হয়ে এসেছে উত্তরবঙ্গ থেকে। ভদ্রলোকের ব্যবহার এমনিতে ভালোই, তবে বড় বেশি নারী কাতর। মেয়েদের পেলেই যত রাজ্যের ড্যাজরং ভ্যাজরং শুরু করে দেয়। আজ বিমলকে নিয়ে যেন খুব ব্যস্ত। জোর আলোচনা চলছে লিগ্যাল অফিসারের সঙ্গে। অর্পিতাকে দেখে আঙুল তুলে টেলিফোনটা ওঠাতে বলল। ভুরুতে ভাঁজটুকু নিয়ে রিসিভার তুলল অর্পিতা। হ্যালো। লাইনে বিশ্রী ক্যারক্যারে আওয়াজ। ক্ষীণ একটা কণ্ঠ শোনা গেল। মিসেস সেন বলছেন? আমি আসানসোল থেকে বলছি। কোত্থেকে? আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে আবার কার ফোন? ভাবনাটার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে বিদ্যুৎ ঝলক। অর্পিতার শরীর আপনা আপনি শক্ত হয়ে গেল। শুনতে পাচ্ছেন ম্যাডাম? আপনি মিসেস অর্পিতা সেন তো? হ্যাঁ। আপনার হাজব্যান্ড মানে শুভেন্দু সেন গুরুতর অসুস্থ। ওকে আসানসোল হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি শুভেন্দু সেনের কলিগ বলছি, রথিন দাস। হ্যালো ম্যাডাম। হ্যালো হ্যালো। কানের পর্দায় তীব্র ঝিঝির ডাক। ক্ষীণ কণ্ঠ ক্ষীণতর হতে হতে ডুবে গেল। কুককুক আওয়াজ হচ্ছে লাইনে, আর্তনাদের মতো। রিসিভার আরেকটু কানে চেপে রইল অর্পিতা। তারপর ধীরে ধীরে নামিয়ে রেখেছে। থমথম করছে মুখ। বিমল জিজ্ঞাসু চোখে তাকিয়ে। কি হলো? কেটে গেল? অচেতনের মতো মাথা নাড়ল অর্পিতা। হ্যাঁ বলল নাকি না বলল বোঝা গেল না। বাড়ি ফিরে তখনই ছেলেমেয়েদের কিছু বলল না অর্পিতা। বিছানায় ব্যাগ রেখে সোজা বাথরুমে। মাথার পিছনটা ভয়ানক দপদপ করছে। আগুন ছুটছে সর্বাঙ্গে। একটা মাত্র উড়ো ফোন এভাবে টলিয়ে দিল তাকে। কি অনুভূতি হচ্ছে এখন অর্পিতার? বিরক্তি, রাগ, উৎকণ্ঠা, ঘৃণা? অর্পিতা জানতে চায় না, আর চায় না বলেই মাথাটা আরও তেতে যাচ্ছিল তার। আশ্চর্য, কেন যে ভাববে ওই বজ্জাতটার কথা? লোকটা বাঁচল কি মরল তাতে অর্পিতার কি আসে যায়? চেপে চেপে কল খুলল অর্পিতা। জল নেই, শুধু ঘর ঘর আওয়াজ, মুমূর্ষ মানুষের অন্তিম নিঃশ্বাসের মতো। ঝুঁকে দেখল চৌবাচ্চার জলও তলানিতে। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে কুনকুন করতে থাকা বিচিত্র অনুভূতিটা তীক্ষ্ণ স্বর হয়ে ঠিকরে এসেছে। বুবলি, আয় বুবলি, কলে জল নেই কেন রে? বুবলি থাকে নিজের ঘরে। এক ডাকে তার সাড়া পাওয়া ভার। লালটুর জবাব উড়ে এলো। বিকেল থেকেই তো নেই। কলেজ থেকে ফিরে আমিও ভালো করে হাত মুখ ধুতে পারিনি। তো পাম্প চালাতে বলিসনি কেন? বলেছিলাম, পাম্প নাকি খারাপ হয়ে গেছে। আবার অর্পিতার ব্রহ্মতালু জ্বলে গেল। এই এক নতুন খেলা শুরু করেছে বাড়িওয়ালা। মাসের মধ্যে 15 দিন পাম্প বিকল,
ধীরেন মিত্তি নিজেই চায় না পাম্পটা ঠিক থাকুক। বেটা ছিল ঘোড়ার ডাক্তার, এখন স্ক্রুড্রাইভার রেঞ্জ নিয়ে নিজেই মিস্ত্রি বনেছে। খুটুর খুটুর কী সব ইঞ্জিনিয়ারিং চালায় নিজেই, কিছুতেই মিস্ত্রি ডাকবে না। আদ্যিকালের মেশিন। অর্পিতারা এ বাড়ি ভাড়া নিয়েছে প্রায় 2 যুগ হলো। তখনই ওই মেশিন গড়গড় করত, এখনও ওই পাম্পই রগড়াচ্ছে। অর্পিতা যেচে বলেছিল, নতুন একটা কিনে নিন না। যদি বলেন আমিও কিছু কন্ট্রিবিউট করছি, পরে সুবিধে মতো মাসে মাসে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। মিষ্টি মিষ্টি করে কত কথা শুনিয়ে দিল কমলদি। ভাড়াটের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নতুন পাম্প কিনতে হবে? আমাদের এখন অত দুর্দশা হয়নি অর্পিতা। দাও তো মোটে 900 টাকা, তার থেকে কি কাটবো, কী বা হাতে থাকবে? তাছাড়া ঘরের জিনিস যেই বিগড়তে শুরু করলো অমনি তাকে বিদায় করতে হবে, এই শিক্ষাও তো আমরা পাইনি ভাই। শেষ ইঙ্গিতটা কোন দিকে অর্পিতা কি বোঝেনি? যাকে বলুকে, অর্পিতার কি জ্বালা সে তো অর্পিতাই জানে। কোনো দিনই কি শান্তিতে থাকতে পারল? ছিড়িক ছিড়িক দুমক জল গায়ে ঢেলে বেরিয়ে এলো অর্পিতা। শোয়ার ঘরে এসে শাড়ি পরছে। বুবলি দরজায়। মা, আজ কিন্তু মালতীর মা বিকেলে আসেনি। কেন? কি করে বলবো, টিউটোরিয়াল থেকে ফিরে দেখি সব যেমনকে তেমন পড়ে। একটু আগে বাসনগুলো আমি মেজে দিয়েছি। অন্যদিন হলে লক্ষ্মী মেয়ে বলে বুবলির গালে একটু টোকা দিত অর্পিতা। এখন কপাল কুঁচকে বলল, তার মানে বিকেলে রান্নাও হয়নি? ন্যাচারালি। ফ্রিজে কি কি আছে? শুধু মাছের ঝোল, সকালেরটা। অর্পিতা প্রাণপণে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। তোরা বিকেলে কিছু খেয়েছিস? মুড়ি মেখেছিলাম চানাচুর দিয়ে, দাদাকে একটা অমলেটও ভেজে দিয়েছি। আটা মেখে দিতে হবে? অবসাদটা ফিরে আসছেই, রুটি করতে আর মন চাইছে না। অর্পিতা মাথা নাড়ল, থাকবে, ভাত করে নেব। বুবলি তবু দাঁড়িয়ে চোখ বড় বড় করে দেখছে মাকে। কি দেখে মেয়ে? অর্পিতার চেহারায় অন্য কোনো ছাপ পড়েছে কি? অর্পিতা মুখ ফিরিয়ে নিল। মাথাটা খুব ধরে আছে রে, 1 কাপ চা খাওয়াবি? সঙ্গে খাবে কিছু? না, শুধু চা। বুবলি চলে যাচ্ছে। মেয়ের গমন পথের দিকে কয়েক পলক তাকিয়ে রইল অর্পিতা। বুবলি যেন ঝটকা দিয়ে হঠাৎই অনেকটা বড় হয়ে গেল। এই তো সবে ফাল্গুনে 15 পূর্ণ হয়েছে। হাব ভাব করে যেন পূর্ণবয়স্ক নারী। বড্ড মুডিও হয়েছে মেয়ে। ইচ্ছে হলো তো যেচে ঘরের কাজ করে দিল, আবার মন না চাইলে কুটুটি নাড়বে না। দাদার সঙ্গে খুনসুটিও চলে জোর। এই হয়তো গলা ছেড়ে গান গাইছে, এই মুখে কুলুপ, গালে হাত দিয়ে বসে আছে উদাসীন। টিনেজ সিন্ড্রোম। এই বয়সের মেয়েরা বড় বেশি স্পর্শকাতর হয়। শুভেন্দুর খবরটা কি বুবলিকে জানাবে? শুনে কি প্রতিক্রিয়া হতে পারে মেয়ের? শুভেন্দু যখন এ বাড়ি ছেড়ে চলে যায়, বুবলি তখন মাত্র 3 বছরের। বুবলির মনে কি বাবার কোনো স্মৃতি আছে আদৌ? অবশ্য স্মৃতি না থাকাটাও তো এক ধরনের স্মৃতি। বিছানা জয়পুরি বেড কাভারে ঢাকা। গেল পুজোয় দিদি রাজস্থান থেকে এনে দিয়েছিল। অর্পিতাদেরও যেতে বলেছিল সঙ্গে, বাসনা থাকলেও অর্পিতার হয়ে ওঠেনি। বুবলি ক্লাস 9, লালটু ফার্স্ট ইয়ার অনার্স। এ অবস্থায় কি মাস্টার টিউটোরিয়াল কামাই করে 3 হপ্তার জন্য ঘুরতে বেরোনো যায়? পাশ বালিশে মাথা রেখে শুল অর্পিতা। প্রকাণ্ড খাটে ঠিক মাঝখানটিতে। পাখা ঘুরছে বনবন, অথচ গায়ে যেন একটু হাওয়া লাগছে না। ছুটির পর ঝিরঝির বৃষ্টি হচ্ছিল অফিস পাড়ায়। এদিকে দক্ষিণ কলকাতা খটখটে, গরমটাও বেজায় ভ্যাপসা। স্নানটাও হলো না ঠিক মতো, চিটচিট করছে গা। বিচ্ছিরি বিচ্ছিরি। অর্পিতা গায়ের আঁচল সরিয়ে দিল। পাশ ফিরেছে। আসানসোল থেকে যে ভদ্রলোক ফোন করছিল, কি যেন নাম বলল, রথিন না ব্রতিন? ওফ, টেলিফোনটাও এমন গণ্ডগোল করল। অবশ্য নাম নিয়ে অর্পিতার হবেই বা কি? শুভেন্দু বাঁচল না মরল তাতে তার কি আসে যায় এখন? লোকটা তো অর্পিতাদের কাছে মৃতই, কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই। অর্পিতা রাখতেও চায় না খবর। তবুও লোকটার বাঁচা আর মরে যাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ তো আছেই। নইলে খবরটা পাওয়ার পর কেনই বা হৃদয় এমন ওঠা পড়া?
ঘৃণা হোক, বিরক্তি হোক, অপমান বোধ হোক, কিছু তো একটা রয়েই গেছে। কি হলো শুভেন্দুর? মদ খেয়ে খেয়ে লিভার পচিয়ে ফেলল, না আরও অন্য কোনো ঘৃণ্য ব্যাধি? অত ঘি তেল মশলায় ঝোঁক, নারী সঙ্গ করার তীব্র লালসা, সুরা পানে অত আসক্তি, দেহ তো এক সময় না এক সময়ে প্রতিশোধ নেবেই। বছর 3 আগে একবার নাকি বেহেড মাতাল হয়ে রাস্তায় পড়ে মাথা ফাটিয়েছিল। শয্যাশায়ী ছিল বেশ কিছুদিন। সমাচারটা শুভেন্দুর দাদার মুখে শোনা। আশ্চর্য, দাদা বোনরা সারা জীবন ভাইয়ের নিন্দে মন্দ করেই খালাস। ভাইকে শোধরানোর চেষ্টা কেউ করল না কোনোদিন। সবাই যার যার তার তার, পাছে সামান্যতম দায়িত্ব নিয়ে ফেলতে হয় এই আশঙ্কায় অর্পিতাদেরও খোঁজ খবর রাখে না সেভাবে। ওই মাঝে মাঝে অতিথির মতো এলো, কি কেমন আছো গোছের কুশল বিনিময় কিংবা কাজে কর্মে নেমন্তন্ন, ব্যাস। তার বেশি আর অর্পিতাদের সঙ্গে কী বা সম্পর্ক তাদের? লালটু তো আজকাল জেঠা পিসির বাড়ি যেতেই চায় না। অর্পিতা কি তাদেরই খবরটা দিয়ে দেবে? তোমাদের মায়ের পেটের ভাই, তোমরাই বোঝো। কে জানে, তারা হয়তো আগেই জেনে গেছে, জেনেও বসে আছে ঘাপটি মেরে, যার স্বামী সে বুঝুক। তো অর্পিতা এখন কি করবে? ছুটবে? কেন ছুটবে? খাওয়া বসায় ফালিটায় টিভির আওয়াজ, কোনো খেলা চলছে বোধ হয়। লালটুটা ক্রিকেট ফুটবলের পোকা, একটা জয়ধ্বনি মতো উঠছে না? কমেও গেল উল্লাসটা। অর্পিতা গলা উঠালো, লালটু, ডাকছ মা? হচ্ছেটা কি? টিভি এত জোরে কেন? এই একটু স্কোরটা দেখছি মা। আস্তে চালাও, কানে লাগছে। কোমল শব্দ। ছেলেমেয়েকে নিয়ে বেশি খেঁচামেচি করতে হয় না অর্পিতাকে। বুবলি লালটু দুজনেই মোটামুটি বাধ্য। বোধহয় অর্পিতার দুঃখটা বোঝে। বুবলি চা দিয়ে গেছে। গরম চায়ে চুমুক দিতে মন্দ লাগছে না, কিন্তু মাথাটা ছাড়ে না কেন? শুভেন্দুর জন্য সত্যি সত্যি কি অর্পিতা বিচলিত হয়ে পড়ল, নাকি এর রুটিন মাফিক মাথা জ্বালা? ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো হঠাৎ। কাপ নামিয়ে তড়িঘড়ি জানলা বন্ধ করল অর্পিতা। তাদের অংশটা এ বাড়ির একেবারে পিছন ভাগে। জানলার খানিক তফাতে ছোট্ট একখানা টিনের চালা। বীরেশবাবুর ছেলে ব্যবসার মালপত্র রাখে। টিনের চালে ঝাঁপিয়ে পড়ে বৃষ্টি কণারা কর্কশ বাজনা বাজাচ্ছে। এ শব্দটাও অর্পিতার কানে লাগছিল বড়। অর্পিতা শুলো না। রান্নাঘরে এসে ভাতের জল বসালো। লালটু শুধু মাছের ঝোল দিয়ে খেতে পারবে না, দুখানা আলুও ছাড়ল জলে। খাওয়ার সময়ে ঘি দিয়ে মেখে দেবে। বৃষ্টির তেজ বাড়ছে ক্রমশ। রান্নাঘরের খুপড়ি জানলা দিয়ে ঝিলিক ঝিলিক বিদ্যুৎ ঢুকে পড়ছে। কড়কড়ার ধ্বনিতে বাজ হেঁকে উঠল। শুভেন্দুই কি টেলিফোনটা করতে বলেছিল? কি করবে অর্পিতা গিয়ে? সেবা? কি আহ্লাদ রে! অসুখটা বাঁধিয়েছে কি অর্পিতার সমবেদনা পাওয়ার আশায়, নাকি হাতের টাকা পয়সা সব ফুরুত, তাই অর্পিতা গিয়ে উদ্ধার করবে তাকে? নির্লজ্জ, নিঘিন্নি। দিদি জামাইবাবুর সঙ্গে একবার কথা বললে হতো। ওরাই তবু সুখে দুঃখে পাশে থাকে, অর্পিতাকে ভালো মন্দ বুদ্ধিটা দেয়। কিন্তু এখন এই বৃষ্টিতে ফোন করতে কোথায় দৌড়াবে অর্পিতা? বাড়িতে টেলিফোন নেব নেব করেও নেওয়া হচ্ছে না। এবার দরখাস্ত একটা করে ফেলতেই হবে। সকালে অফিসে গিয়েই ফোন করবে দিদিকে। কিন্তু লোকটা যেভাবে বলল, যদি দেরি হয়ে যায়। বুবলি লালটু দুজনেই টিভিতে মগ্ন। জোরে জোরে চলছে না টিভি, তবু তার শব্দ ভাসে বাতাসে, মিশ্র ধ্বনি। একটুক্ষণ লালটুর খেলার চ্যানেল, খানিক পরেই বুবলির সিরিয়াল। খেলার হর্ষ আর নাটকে বিষাদ সব কেমন একাকার মনে হয়। অর্পিতা এসে ছেলেমেয়েদের পাশে বসল। তাকিয়ে আছে টিভির পর্দায়, দেখছে না কিছু। লালটু হঠাৎ ঘুরে বসে বলল, জানো মা, আজ একটা কাণ্ড হয়েছে। আজ ওপরে জেঠুর কাছে এক প্রমোটার এসেছিল। কেন? বারে, বুঝতে পারলে না? পাড়া সব পুরনো বাড়িতেই তো প্রমোটররা এখন ছিপ ফেলছে। দরজা নক করে করে কার্ড দিয়ে যাচ্ছে, কত কি অফার, ফ্ল্যাট সঙ্গে ক্যাশ। জেঠুর কাছে ইয়া এক ফরেন কার হাঁকিয়ে এসেছিল। তুই জানলি কি করে লোকটা প্রমোটার? বুবলি তর্ক জুড়ল, আমি লোকটাকে চিনি, ওই তো রাজাদের বাড়িটা ভাঙছে। ও মা,
রাজা দাদের বাড়িও ভাঙা হচ্ছে নাকি? আমি তো কিছুই জানি না। তুই একটা লেবদোষ। বোনকে উড়িয়ে দিয়ে মার দিকে ফিরল লালটু। আচ্ছা মা, এ বাড়ি ভাঙা হলে আমরাও তো একটা ফ্ল্যাট পেতে পারি। এ বাড়িতে আমরা তো কম দিন নেই। ক বছর হলো যেন? 21-22 হবে। তাহলে আমাদের তো রাইট জন্মেই গেছে। রাজাদের বাড়ির ভাড়াটেরাও তো ফ্ল্যাট পাচ্ছে। রাজাই বলছিল যতটা এরিয়া নিয়ে ভাড়া আছে ততটাই নাকি। তুমিও জেঠুকে সাফ বলে দেবে, হয় ফ্ল্যাট দাও নয় ক্যাশ, নইলে আমরা বাড়ি ছাড়বো কেন? সে দেখা যাবে ক্ষণ, আগে তো আমাদের জানাক, উঠে যেতে বলুক, তারপর নয়। অর্পিতা কথাটা শেষ করল না। মুখ ফুটে লালটুকে বলতে পারল না এ বাড়ি ভাঙা হলে ফ্ল্যাট টাকা কিছুই দাবি করার অধিকার অর্পিতার নেই, কারণ ভাড়ার রসিদ এখনও কাটা হয় শুভেন্দুর নামে। লালটু বুবলি অবশ্য জানে সে কথা, তবে ব্যাপারটা এখন অবধারিত এমনভাবে চলে আসছে যে অর্পিতারও কথাটা স্মরণে থাকে না সবসময়। একটা মানুষ না থেকেও কেমন নিঃস্বারে একটা অস্তিত্ব বজায় রেখে দিয়েছে সংসারে, হয়তো সঙ্গে সঙ্গে একটা অধিকারও। বীরেশকে কেন বলতে পারিনি অর্পিতা, ভাড়া যখন আমিই দিই রসিদটাও আমার নামেই হোক? আসলে অর্পিতা সেভাবে ভাবেইনি কখনো। নিজের অজান্তেই টিকিয়ে রেখেছে শুভেন্দুর নামটাকে। অফিসে এখনও মিসেস সেন বনে থাকার মতো। কিন্তু শুধু কি এটুকুই? হৃদয়ের অতলে কোনো এক আশা পুষে রাখেনি অর্পিতা। লোকটা একদিন অনুতপ্ত হয়ে ফিরে আসবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আবার, যাকে ইংরেজিতে বলে দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। অবাস্তব হাস্যকর চিন্তা, এমনটা হতেই পারে না। তবু মনটা খচখচ করেই যাচ্ছে। ওই নামটুকু দিয়েই লোকটা যেন পরোক্ষে সামান্য ঋণী করে রেখেছে অর্পিতাকে। ডিভোর্স করলেই তো ল্যাটা চুকে যেত, কেন অর্পিতা সেটাই বা করেনি? প্রয়োজন অনুভব করেনি? কিন্তু সত্যি কি তাই? অর্পিতা বড় করে একটা শ্বাস ফেলল, তারপর দুম করেই বলে উঠেছে, শোন, কাল ভোরে আমার একবার আসানসোল যেতে হবে রে। লালটু বুবলি কোরাসে বেজে উঠল। আসানসোল হঠাৎ? অফিসে আজ ফোন এসেছিল, ওখানে তোদের বাবা খুব অসুস্থ, হাসপাতালে আছে। লালটু বুবলি মুখ চাওয়াচাই করছে। লালটু অস্ফুটে বলল, তুমি যাবে? একবার দাঁড়িয়ে আসি। লালটু গুম হয়ে গেল। বুবলিও চুপ, চোরা চোখে দেখছে মাকে। অর্পিতা গলা ঝাড়ল, অনেকটা কৈফিয়তে সুরে বলল, বলছিল কন্ডিশন খুব সিরিয়াস, একবার না গেলে কে কি ভাবে। কি হয়েছে? জানি না, শোনার আগেই তো লাইন কেটে গেল। লালটু গোমরা গলায় বলল, তোমার যাওয়াটা কি খুব জরুরি মা? প্রশ্নটাই কি নিষেধের সুর নাকি অনুরোধ? অর্পিতা ঠিক পড়তে পারল না ছেলেকে। অস্পষ্টভাবে মাথা নেড়ে বলল, সকালেই বেরিয়ে পড়ব, তোরা কাল মাসি মেশোকে খবরটা দিয়ে দিস, বলিস মাসি যেন পারলে এসে এখানে থাকে, আমি 1-2 দিনের মধ্যেই ফিরে আসব। বৃষ্টি ধরেছে, বাইরে শব্দ নেই, ঘরের ভেতরেও অসহ্য নীরবতা। অদূরেই বালিগঞ্জ রেল লাইন, তীক্ষ্ণ হুইসেল বাজিয়ে চলে গেল একটা ট্রেন। গভীর রাত ছাড়া ওই আওয়াজ এত তীব্র শোনায় না, এখন যেন বাতাস কাঁপাচ্ছে। শব্দ আর নৈশব্দে লড়াই চলছে যেন। অস্বস্তি, বড় অস্বস্তি। লিভার টিভারের অসুখ নয়, সেরিব্রাল অ্যাটাক হয়েছিল শুভেন্দুর, মস্তিষ্কে রক্তক্ষরণ। আক্রমণটা বেশ বড়ই ছিল। শুভেন্দুর ডান অঙ্গ একদমই পড়ে গেছে, বাকশক্তিও লোপ পেয়েছে প্রায়, তবে বেঁচে গেছে এ যাত্রা। কপাল ভালো শুভেন্দুর, অফিসেই ঘটেছিল ঘটনাটা, তার ডেরায় নয়। দিন 8 আগে ক্যান্টিনে দুপুরের খাওয়া সেরে বাথরুমে গিয়েছিল, সেখানেই হঠাৎ অজ্ঞান। সহকর্মীরাই ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে। অফিসের 2-4 জনের সঙ্গে ডাক্তার মহলে ভালোই চেনা জানা, সেই সুবাদে ডাক্তার নার্সের ভালোই মনোযোগ পেয়েছে শুভেন্দু। তবু এখনও তার দশা অকহতব্যই। এতটা খারাপ অবস্থা অর্পিতা কল্পনাও করেনি। মানুষটা নির্বাক নিষ্কম্প পড়ে আছে, কথা বলতে গেলে শুধু গ গ জান্তব আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে, অশ্রু গড়াচ্ছে চোখ বেয়ে। এ দৃশ্য নিরাসক্তভাবে হজম করা কঠিন, অন্তত অর্পিতার এতটা মনের জোর নেই। ভাবা যায় এই মানুষটাই
বেপরোয়া উদ্যত অমিতাচারী শুভেন্দু সেন? কোন মানুষের যে কখন কি পরিণতি হয়। হাসপাতালটা মোটামুটি পরিচ্ছন্ন, ধুলোমলা নেই তেমন। রোগীও বড় একটা গড়াগড়ি খাচ্ছে না মেঝেতে, তবু ওয়ার্ডে কেমন যেন একটা উগ্র গন্ধ, কটু। নিঃশ্বাস আটকে আসে। শুভেন্দুর বিছানার পাশে মিনিট 5 দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো অর্পিতা। প্যাসেজের রথিন। এখানে আসার পর থেকে রথিন সঙ্গে সঙ্গেই আছে। বছর 45 বয়স, বেটে খাটো, গাটা গোট্টা, দেখে বেশ দায়িত্বশীল প্রজাতির প্রাণী বলেই মনে হয়। রথিন এগিয়ে এসে মৃদুস্বরে বলল, একই রকম না? যাক, ক্রাইসিসটা তো কেটেছে, এতেই আমরা অনেকটা নিশ্চিন্ত। আপনাদের খুব ছোটাছুটি গেল কদিন। পাশাপাশি টেবিলে কাজ করি, এইটুকু তো। শুধু ওইটুকুই সম্পর্ক তো? তার বেশি তো নয়? নাকি এও শুভেন্দুর এক স্যাঙাত? মানুষের চেহারা আপাতভাবে যে ধারণা করে দেয়, তা কি সব ক্ষেত্রে সঠিক? শুভেন্দুকে দেখে কিংবা তার মোলায়েম কথাবার্তা শুনে কে আন্দাজ করতে পারবে ওই লোক কতটা নোংরা জীবনযাপনে অভ্যস্ত? তা যাই হোক, রথিন খেটে খুঁটে একটা মানুষের প্রাণ বাঁচিয়েছে, একটু ধন্যবাদ তো তার প্রাপ্যই। অনর্থক কঠিন ব্যবহার করে রথিনের চোখে অর্পিতা ছোট হবে কেন? বাইরে মেঘলা বিকেল, মলিন আলো, থম মেরে আছে আকাশ। ভিজিটিং আওয়ার চলছে। হাসপাতালের করিডোরে উদ্বিগ্ন মানুষের ঘোরাফেরা। হাসি মুখও 2-4টে দেখা যায় বটে, তবে তারা যেন এই পরিবেশে বেমানান। রথিন জিজ্ঞেস করল, আপনি কি আজ ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন? অর্পিতা কি বলবে ভেবে পেল না, চুপ করে আছে। অর্পিতাকে নীরব দেখে রথিন ফের বলল, অবশ্য কালও আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে। উনি বলছিলেন আরও 2-4 জন রাখতে হতে পারে, কিন্তু তারপর কি হবে? মানে? রিলিজ হওয়ার পর উনি আসানসোল থাকবেন কি করে? তখন তো চলবে লং টার্ম ট্রিটমেন্ট, রেগুলার ফিজিওথেরাপি, সেবা শুশ্রূষা, ওষুধ বিশুধ খাওয়ানো। অর্পিতার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আপনার শুভেন্দুদার সহচরীরা কি নেই এখানে, যাদের ঘরে রাত কাটান আপনাদের শুভেন্দুদা? নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, সেটা তো একটা ভাবনার কথাই। শুভেন্দুদা যে কি, টাকা পয়সা কিছুই নেই, 3-3টে লোন চলছে, কেটে কুটে মাইনে যা পান তাও মাসের অর্ধেক না যেতেই। আপনাকে আর কি বলবো, আপনি তো সবই জানেন। গত বছর পিএফ থেকে নন রিফান্ডেবল লোন নিয়েছিল, সেগুলোও যে কোথায় গেল। অতএব অর্পিতা যেন এসে বোঝা কাঁধে তুলে নিক, এই তো বলার উদ্দেশ্য। নীরস স্বরে অর্পিতা জিজ্ঞেস করল, এখনো পর্যন্ত কত খরচ হলো? ও নিয়ে ভাববেন না, তেমন বিরাট অ্যামাউন্ট কিছু নয়, ওটা এখনো পর্যন্ত আমরাই চাঁদা তুলে। ছি 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 ছি, মুখে অত লকচপানি মারা শুভেন্দু সেনের কি হাল, দয়া কুড়িয়ে প্রাণ বাঁচাচ্ছে, এর থেকে তো মরে যাওয়া ভালো। অর্পিতা মাথা নেড়ে বলল, না না, বা আপনারা কেন খরচ করবেন, কত বিলটিল হয়েছে আমাকে যদি বলেন। সে হবে ক্ষণ ধীরে সুস্থে, আপনার এখন সামনে বিস্তর খরচা ম্যাডাম। ফিজিওথেরাপিতে যদি রেসপন্ড করে তাহলেও মিনিমাম 6-8 মাস প্লাস মেডিসিন। রথিন ধরেই নিয়েছে, বোঝাটা কাঁধে তুলে দিয়েছে অর্পিতার। মলিন হেসে অর্পিতা বলল, কিন্তু আপনার পক্ষে তো এখন এখানে থাকা সম্ভব নয়। থাকবেন কেন, নিয়ে চলে যান, ডাক্তারবাবুকে বলে কয়ে কাল পরশুর মধ্যে রিলিজ করিয়ে দিচ্ছি, সোজা অ্যাম্বুলেন্স করে। কিন্তু 2-3 দিনই বা থাকি কি করে, বাড়িতে সেভাবে তো কিছু বলে আসিনি। রথিন এবার ঈষৎ চঞ্চল, ভাবছে বোধহয় পাখি পালাচ্ছে। ঝটপট বলে উঠল, সে তো টেলিফোন করে দিলেই হয়ে যায় ম্যাডাম। আর থাকা, আমার বাড়ি তো আছেই, আমার মিসেস, মেয়ে সবাই আছে, আপনার কোনো অসুবিধা হবে না, টাকার চিন্তাও করবেন না। তেমন হলে আমরাই অ্যাম্বুলেন্স ভাড়া টাড়া করে। ধন্যবাদ, ওটুকু নিয়ে আমার কাছে আছে। অবিকল কলে পড়া ইঁদুরের মতো বলে উঠল অর্পিতা। দুঃখ উদ্বেগ ছাপিয়ে ঠেলে উঠছে বিরক্তি, আবার হাসিও পাচ্ছে। শুভেন্দু সেন এমন খ্যাতি অর্জন করেছে যে তার সহকর্মীরা
মানে মানে তাকে পাচার করে দিতে পারলে নিষ্কৃতি পায়। অবশ্য হাসপাতালে দৌড়ঝাঁপ তাও সম্ভব, কিন্তু এমন একটা ভেজিটেবল বনে যাওয়া রোগীর ম্যাও কেই বা সামলাতে চাইবে? রথিন মৃদু হেসে জিজ্ঞেস করল, তাহলে আমার বাড়িতে আসছেন তো ম্যাডাম? অর্পিতা দ্রুত ইতি কর্তব্য স্থির করে নিল। স্পষ্ট গলায় বলল, না, থাকলে আমি শুভেন্দুর বাড়িতেই থাকব। রথিন ঢোক গিলে বলল, কিছু মনে করবেন না ম্যাডাম, শুভেন্দু তার বাড়িতে আপনি থাকতে পারবেন না। কেন শব্দটা উচ্চারণ করতে গিয়েও গিলে নিল অর্পিতা। শুভেন্দু সেনের বাড়িতে শুভেন্দু সেনের স্ত্রী কেন থাকতে পারবে না, এটা অর্পিতার চার কে বেশি জানে। তবু একরকম জেদ করেই অর্পিতা বলল, একটা রাত ঠিক কাটিয়ে দেব, আপনি প্লিজ দেখুন কালকেই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। রথিন পৌঁছে দিয়ে গেল শুভেন্দুর ডেরায়। পাড়াটা যেন কেমন কেমন বস্তি বস্তি ধরনের। এরকম পরিবেশই শুভেন্দুর বেশি প্রিয়, অর্পিতা জানে। একখানা মাত্র ঘর, চারদিকে আরও 10টা ভাড়াটে। চেহারা দেখে কাউকেই সমপর্যায়ের মানুষ বলে মনে হয় না। প্রচুর ক্যালোর ব্যারল, চিৎকার চেঁচামেচি, সঙ্গে একটা বোটকা গন্ধ। ব্যারাক ব্যারাক বাড়িটার শেষ প্রান্তে গোটা 3 পায়খানা বাথরুম, সব ভাড়াটেরই ব্যবহার্য। উকি ঝুঁকি মারছে চতুর্দিকের লোকজন। শুভেন্দুর আসল বউ দেখছে সবাই। অর্পিতার গা ঘিন ঘিন করছিল। এই পরিবেশে সে 1 ঘন্টাও বাস করবে কি করে? রথিনের কথা শোনাই উচিত ছিল। শুভেন্দুর ঘরখানা বাহুল্য বর্জিত, নিরাভরণ নয়, প্রায় নিবারণই বলা যায়। আছে মাত্র একটা পাতলা তোষক পাতা চৌকি, মিডসেফ, চেয়ার টেবিল, ট্রাঙ্ক আর একখানা সস্তার আলনা। লুঙ্গি, পাঞ্জাবি আর গামছা ঝুলছে আলনায়। কোনো একটা গেলাস ঢাকা মাটির কুঁজো। দেয়ালে ক্যালেন্ডার, ছোট্ট আয়না। ক্যালেন্ডারের অর্ধনগ্ন নারী শুভেন্দুর রুচি বহন করছে। তেষ্টা পাচ্ছিল অর্পিতার। জোর করে রথিন রুটি কষা মাংস খাইয়ে দিয়েছে। চোরা অম্বলে জ্বলছে গা, জিভ শুকিয়ে খরখর। কুচোতে জল আছে কিনা দেখবে? মা গো, খেলেই বমি হয়ে যাবে। বাইরে বেরিয়ে কিনে আনবে জলের বোতল। দিদিকেও একটা ফোন করে এলে হয়। দরজা খোলা রেখেই অর্পিতা বেরিয়ে পড়ল। অন্ধকার গাঢ় এখন, পাড়াটাও বেশ অনুজ্জ্বল। গা ছমছম করছে অল্প অল্প। অজানা অচেনা জায়গায় এভাবে একা রাত্রিবাস জীবনে এই প্রথম। না, রথিনের বাড়ি চলে যাওয়াই উচিত ছিল। সেখানেও অবশ্য রথিনের স্ত্রী মেয়ের করুণা ভেজা দৃষ্টি সহ্য করতে হতো। তা হোক, তবু এর থেকে তো ভালো। পানের দোকানে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্ক খেল অর্পিতা। জল কিনল 1 বোতল নয়, 2 বোতল। তারপর খানিকটা হেঁটে এক এসটিডি বুথে ঢুকেছে। জামাইবাবু ধরেছে ফোন। কি ব্যাপার, তুমি এভাবে দুম করে চলে গেলে কেন? গিয়ে সব বলবো। দিদি কোথায়? দিদি তো তোমার বাড়িতে। কি হয়েছে শুভেন্দুর? যেটুকু বলার অতি সংক্ষেপে বলল অর্পিতা। জামাইবাবু গজগজ করছে। তোমার আমাকে বলা উচিত ছিল, সঙ্গে যেতে পারতাম। যা হওয়ার তো হয়েই গেছে। কাজের কথা শুনুন, কাল দুপুর নাগাদ অ্যাম্বুলেন্সে নিয়ে বেরোবো। পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে, পারলে থাকবেন। আর হ্যাঁ, লালটুকে বলবেন ছোট ঘরটা ফাঁকা করে রাখতে, ঠিক আছে? ঘরে ফিরে ভালো করে দরজা বন্ধ করল অর্পিতা। আলো না নেবিয়ে শুয়ে পড়ল। চোখ বুজে হাতড়াচ্ছে স্মৃতি। একটা ভালো ছবিও মনে পড়ে না। বিয়ের পর বছর 2 তাও ঘরোয়া সংসারে ছিল শুভেন্দু, কিন্তু সেই সময়টা যেন বেবাক মুছে গেছে মস্তিষ্কের কোষ থেকে। হ্যাঁ, একটা ছবি মনে আছে। লালটু হওয়ার পর নার্সিংহোমে একটা ফুলের তোড়া নিয়ে এসেছিল শুভেন্দু। অনেক ধরনের ফুল ছিল তোড়াটায়। গোলাপ, রজনীগন্ধা, অ্যাস্টার, কলাবর্তা, চন্দ্রমল্লিকা। ঘর ভর্তি লোক। ফুলটা বিছানার পাশে রেখে সকলের পিছনে দাঁড়িয়ে শুভেন্দু মিটিমিটি হাসছিল। তার কিছুকাল পর থেকেই তো প্রস্ফুটিত হলো শুভেন্দু। স্বামী স্ত্রী দুজনই বেরিয়ে যায় কাজে। বাচ্চার জন্য আয়া রাখা হয়েছে। অফিসে গা ম্যাচ ম্যাচ করছিল অর্পিতার। হাফ ডে সিএল নিয়ে বাড়ি চলে এলো। ঘরে ঢুকতেই অভাবনীয় দৃশ্য। লালটু খাটে শুয়ে ট্যাঁ করছে। মেঝে বছর 35-এর আয়াটার সঙ্গে আদিম খেলায় মেতেছে শুভেন্দু। এই খয়াটে আধ বুড়িটার সঙ্গে শুভেন্দু, টকবকে জোয়ান শুভেন্দু শুতে পারে? অর্পিতা নিজের চোখকে
বিশ্বাস করতে পারছিল না। আশ্চর্য, শুভেন্দু যখন হাতে পায়ে ধরে বলল মহিলা তাকে একা ঘরে পেয়ে ফুসলেছে, সে মাথা ঠিক রাখতে পারেনি। অর্পিতাও বিশ্বাস করে নিয়েছিল। কি বোকা ছিল অর্পিতা। তারপর থেকে ঘরে আর মেয়ে মানুষ নিয়ে বেচালপনা করেনি শুভেন্দু। শুরু করলো মদ গেলা। দামি বিদেশি সুরা নয়, তাঁরই চুল্লু। দিশি মদ খেয়ে পথে ঘাটে গড়াচ্ছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে অর্পিতার। রেল লাইনের ধারে বস্তিতে যাওয়া শুরু করল। ভদ্রঘরের মেয়ে নয়, অশিক্ষিত কুলিকামিন ঝি শ্রেণীর ছেলে মেয়েদের উপর তার তীব্র আকর্ষণ। প্রথম পর্বের সমাপ্তি এখানেই।